নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার আরও একটা দিক চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, ডাকাত রাজ্য চম্বলের নাম আমরা সবাই শুনেছি। চম্বলের ঘন জঙ্গলের ভেতরে কত দুর্ধর্ষ ডাকাত তাদের সাম্রাজ্য তৈরি করে সময়ের সঙ্গে সঙ্গে বিলীন হয়ে গেছে। আজকের কাহিনী তেমনই এক দুর্ধর্ষ চম্বল ডাকাতের। আজকের কাহিনী চম্বলের সবথেকে বড় ডাকাত দলের সর্দার ডাকাত মোহর সিং গুজ্জরের। 1950-এর দশকে চম্বলে মান সিং, গব্বর সিং, সুলতানার মতো ডাকাত রাজ করলেও 1960-এর দশকে চম্বলে নতুন এক ডাকাতের উত্থান হয়, যার নাম মোহর সিং গুজ্জর। মোহর সিং গুজ্জরের ভয়ে একসময় চম্বল থরথর কাঁপত। মোহরের ডাকাত হওয়ার কাহিনীটাও সিনেমা থেকে কোনো অংশে কম নয়। প্রথম জীবনে মোহর সিং ছিলেন একজন কৃষক, কিন্তু তার গ্রামেরই একজন পুলিশকে টাকা খাইয়ে জোর করে মোহরের সব জমি দখল করে নেয়। মোহর বাধা দিতে গেলে তাকেও মেরে রক্তাক্ত করে দেওয়া হয়। পুলিশের কাছে গেলে মোহরকে সাহায্য করার বদলে উল্টে পুলিশ মোহরকেই মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে ভরে দেয়। জেল থেকে বেরিয়ে মোহর প্রতিশোধের আগুন বুকে নিয়ে গ্রাম ছেড়ে দিয়ে চম্বলের উদ্দেশ্যে পাড়ি দেয় দুর্ধর্ষ ডাকাত হয়ে বদলা নেওয়ার জন্য। কিন্তু কোনো ডাকাত দল তাকে নিতে না চাইলে মোহর সিং নিজেই একটি ডাকাত দল তৈরি করে এবং ধীরে ধীরে তার ডাকাত দল চম্বলের সব থেকে বড় ডাকাত দলে পরিণত হয়। পরিস্থিতি তো এমন হয়েছিল যে সেই সময় পুলিশ পর্যন্ত মোহরের এলাকায় ঢুকতে ভয় পেত, কারণ মোহর গ্যাং পুলিশদের থেকেও অত্যাধুনিক হাতিয়ার জোগাড় করে নিয়েছিল। ডাকাত হওয়ার পর মোহর প্রথম সেই লোকটাকেই তার শিকার বানায় যে জোর করে তার জমি দখল করে নিয়েছিল। মোহর সিং গুজ্জর তার দলের প্রত্যেক সদস্যদের এই বলে সতর্ক করে রেখেছিল, তার দলের কেউ যদি কখনো কোনো মহিলার সঙ্গে দুর্ব্যবহার করে তাহলে সেই সদস্যকে সে নিজের হাতে গুলি করে মারবে। বড়লোকরা ডাকাত মোহর সিংয়ের নাম শুনলেই ভয়ে থরথর কাঁপত, কারণ মোহর বড়লোকদের থেকে নিয়ে গরিবদের মধ্যে দান করত। তবে পুলিশি চরদের মোহর মেরে ফেলত, কিন্তু মোহর সিং কখনো কোনো মহিলাকে তার দলে সামিল করায়নি। বরং কখনো কোনো মহিলা যদি চম্বলের জঙ্গলে হারিয়ে যেত, তাকে মোহর সিং নিজের টাকা খরচ করে গ্রামে পৌঁছে দিয়ে আসত। মোহর সিংয়ের সেই সময় রোজগারের প্রধান রাস্তা ছিল অপহরণ। বড়লোকদের অপহরণ করেই মোহর তার দলের খরচা চালাত। 1965 সালের এমনই একটা অপহরণের ঘটনায় সেই সময় কেন্দ্র সরকার পর্যন্ত কেঁপে গিয়েছিল। ওই সময় দিল্লিতে একজন নামী মূর্তি ব্যবসায়ী ছিল, যার প্রধান পেশা ছিল পুরনো দিনের মূর্তি বেআইনিভাবে কিনে তা পাচার করা। মোহর সিং সেই ব্যবসায়ীর কাছে খবর পাঠায় যে চম্বলে কিছু প্রাচীন মূর্তি পাওয়া গেছে। ওই ব্যবসায়ী মোহরের জালে ফেঁসে গিয়ে কিছু লোক নিয়ে চম্বল চলে আসে মূর্তিগুলি কেনার জন্য। ব্যাস, আর কি, মোহর সিংয়ের দলবল সেই ব্যবসায়ীকে পাকড় করে। আসলে চম্বলের ডাকাতরা অপহরণকে পাকড় বলে। বলা হয় ওই সময় ওই ব্যবসায়ীর পরিবারের কাছ থেকে মোহর সিং গুজ্জর 50 লক্ষ টাকা মুক্তিপণ নিয়েছিল। তাছাড়া চম্বলের ইতিহাসে এটাই হলো সব থেকে বড় মুক্তিপণ। জানা যায় 76 বার মোহর সিংয়ের সঙ্গে পুলিশের আমনাসামনা হলেও একবারও পুলিশ মোহর সিংয়ের টিকিটি পর্যন্ত ছুঁতে পারেনি। ধীরে ধীরে চম্বলের প্রত্যেকটা ডাকাত দল মোহর সিংকে নিজের গুরু মানতে শুরু করে। সরকারি তরফে ঘোষণা করা হয়, মোহর সিংকে ধরিয়ে দিতে পারলে 2 লক্ষ এবং তার পুরো ডাকাত দলকে ধরিয়ে দিতে পারলে 12 লক্ষ টাকার নগদ পুরস্কার দেওয়া হবে। 1970 সালের ওই মূল্য বর্তমান বাজার মূল্যের হিসেবে প্রায় কয়েক কোটি টাকারও বেশি ছিল। কিন্তু এর পরেও মোহর সিং একটার পর একটা কাণ্ড ঘটিয়েই যাচ্ছিল, আর পুলিশ তার কিছুই করতে পারছিল না। এমনভাবেই মোহর সিংয়ের নামে পুলিশি খাতায় প্রায় 400টিরও বেশি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে 90টি খুনের মামলা ছিল। কিন্তু ওই যে কথায় আছে না, যে সূর্য সকালে উঠেছে সেই সূর্য সন্ধ্যেতে ডুববেই, মোহর সিংয়ের সঙ্গেও ঠিক এমনটাই ঘটেছিল। পুলিশ এক এক করে মোহর দলের সদস্যদের এনকাউন্টার করতে শুরু করে। ধীরে ধীরে মোহরের 150 জন সদস্যের ডাকাত দল 20-25 জনে এসে দাঁড়ায়। অন্যদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়প্রকাশ নারায়ণ চম্বলের ডাকাতদের আত্মসমর্পণ করিয়ে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার একটা উদ্যোগ গ্রহণ করে। এই বিষয় নিয়ে জয়প্রকাশ নারায়ণ যখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলতে চান, ইন্দিরা গান্ধী একটা কথাই বলেন, তিনি ডাকাতদের আত্মসমর্পণ মেনে নেবেন, তবে যদি ডাকাত মোহর সিং গুজ্জর আত্মসমর্পণ করে। এরপর জয়প্রকাশ নারায়ণ মোহর সিং গুজ্জরের সব থেকে কাছের বন্ধু মাধো সিংয়ের সঙ্গে দেখা করে এবং মাধো সিং মোহর সিংকে আত্মসমর্পণ করার জন্য রাজি করিয়ে নেন। এরপর 1972 সালে মোহর সিং তার দলবল নিয়ে জয়প্রকাশ নারায়ণের কাছে মহাত্মা গান্ধীর ছবির সামনে হাতিয়ার নামিয়ে হিংসা ছেড়ে অহিংসার পথ বেছে নেয়। মোহর সিং সরকারের কাছে কিছু শর্ত রেখে আত্মসমর্পণ করেছিল, যার মধ্যে প্রধান শর্তগুলি ছিল তাকে যেন মৃত্যুদণ্ড না দেওয়া হয় এবং খোলা জেলে রাখা হয়। তাছাড়া জেল থেকে বেরিয়ে কৃষিকাজ করার জন্য সরকারের তরফে তাকে যেন কিছু জমি দেওয়া হয়। মোহরের সমস্ত দাবি মেনে নিয়েছিল সরকার। মোহর সিং এবং তার দলের বিরুদ্ধে 400টি হত্যা, তাছাড়া 650টি অপহরণের মামলা দায়ের হয়েছিল।
সমস্ত দিক বিচার করে আদালত মোহর সিংকে 20 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। কিন্তু জেলে ভালো ব্যবহারের জন্য মোহর মাত্র 8 বছর সাজা কাটিয়েই জেল থেকে ছাড়া পেয়ে যায়। জেল থেকে বেরিয়ে 1982 সালে মোহর চম্বলকে ডাকু নামের একটি সিনেমায় নিজের চরিত্রেই অভিনয় করেছিল। এরপর মোহর সিং তার জীবনের শেষ দিন পর্যন্ত কংগ্রেসের হয়ে কাজ করেছিল। এমনকি 1995 থেকে 2000 এই 5 বছরে সে তার নিজের গ্রাম পঞ্চায়েতের সভাপতি নিযুক্ত হয়েছিল। এমনভাবেই চলতে চলতে 2020 সালে 93 বছর বয়সে মোহর সিং গুজ্জরের জীবন সূর্য চিরকালের মতো অস্ত চলে যায়। মোহর সিং একবার বলেছিল, ডাকাত কেউ এমনি এমনি হয় না। ক্ষমতার নেশায় বুঁদ বড়লোকেরা পুলিশ এবং আইন কানুনকে হাতের মুঠোয় করে যখন গরিবদের জমি জোর করে দখল করে, তখন সেই গরিব ঘরের ছেলেটাই চম্বলের পথকেই সঠিক পথ বলে বেছে নেয়। তো বন্ধুরা, এই হলো ডাকাত রাজা মোহর সিং গুজ্জরের কাহিনী। কাহিনী কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। তাছাড়া এমন গল্প আরও শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।